রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন হচ্ছে কথিত জার পানি, বিষাক্ত ব্যাকটেরিয়া ই কোলি উপস্থিতি বাড়াচ্ছে ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। রাজধানী সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, কমছে তাপমাত্রা, বজ্রপাতে 10 জনের মৃত্যু, কাল খুলছে স্কুল কলেজ, জানালেন শিক্ষামন্ত্রী। সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় বসাতে চায় বিরোধীরা, প্রশ্ন প্রধানমন্ত্রী। স্পষ্ট করলেন উপজেলা নির্বাচনের মন্ত্রী এমপির স্বজনের বিষয়টি। চেকআপ শেষে বাসায় ফিরলেন খালেদা, উপজেলা নির্বাচনে ভোট বর্জনকে উৎসাহিত করতে চায় বিএনপি, কর্মসূচি আসছে শীঘ্রই। এবং আশা জাগাচ্ছে জলবায়ু সহিষ্ণু বাসমতি ঘরানার নতুন জাতের ধানের বাম্পার ফলন সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলে, সামনে আরও বাড়বে আবার। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। রাজধানীর বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে জারের পানি উৎপাদনের প্রতিষ্ঠান। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই দিব্যি চলছে জমজমাট ব্যবসা। দেশ টিভির অনুসন্ধানে দেখা যায় যে নোংরা পরিবেশে পানি জারজাত হয়ে তারপর যাচ্ছে ভোক্তার হাতে। তীব্র গরমে নিরাপদ ভেবে এসব জারের পানি পান করায় তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। রাজধানীর বিভিন্ন চায়ের দোকানে দেখা মিলে এমন পানির জার, যেখানে পথচারী কিংবা দোকানের কাস্টমাররা পানি পান করেন না, এমন মানুষ পাওয়া দুষ্কর। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসী, ফলে বাসাবাড়িতেও বাড়ছে এর ব্যবহার। নিরাপদ ভেবে যে পানি পান করছেন, কিভাবে বোতলজাত করা হয় সে পানি, সে চিত্র দেখাতে দেশ টিভি টিম রাজধানীর মেরুর বাড্ডায়। বাইরে এর যতটাই চাকচিক্য, ভেতরে একেবারে ভিন্ন চিত্র। মোটরের মাধ্যমে সরাসরি পানি তোলা হচ্ছে ট্যাঙ্কে, যেখান থেকেই সরাসরি জারে। নেই কোনো স্বাস্থ্যকর পরিবেশের বালাই, হাতে নেই গ্লাভস, ফ্লোরে ময়লা, এর মধ্যে পানি ভরা হচ্ছে জারে। পরিষ্কারের নেই কোনো বালাই। এমন নোংরা পরিবেশে এভাবেই প্রতিদিন এই কারখানা থেকে বোতলজাত করা হয় কয়েক হাজার পানির বোতল, যা ছড়িয়ে যাচ্ছে রাজধানীতে। গ্লাস ওই সাইডে আছে, ওই সাইডে আছে গ্লাস লাগাইনি, অল্প একটু আগে খুলছি। না, সবই আছে, হয়তো ছেলেরা এখন কিন্তু পানির সার্ভিস দিচ্ছে না। আপনারা আসছেন দেখে আপনাদের ভরে দেখাইল। এই কারখানায় পানি বিশুদ্ধকরণ ল্যাব থাকলেও রুমটি দেখে বোঝা যায় কয়েক বছরের মধ্যে এটি খোলা হয়নি। একই সাথে এই বোতলগুলো ব্যবহারের নির্দিষ্ট মেয়াদ থাকলেও এগুলো ব্যবহার হচ্ছে দিনের পর দিন। তীব্র গরমে তৃষ্ণা মেটাতে বাসাবাড়ি কিংবা দোকানপাটে ব্যবহৃত হচ্ছে এই জারে ব্যবহৃত পানি। কিন্তু আপনি জানেন কি এই জারে ব্যবহৃত পানি কতটা হুমকির মুখে ফেলছে আপনার স্বাস্থ্যকে? এসব জারের পানি পান হুমকির মুখে ফেলছে স্বাস্থ্যকে। বিএআরসির গবেষণা তথ্য মতে জারের পানিতে থাকে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ইকোলি, যা ক্যান্সার থেকে শুরু করে আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই নষ্ট করে দেয়। এমতো অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ জারের পানি পান না করার। ওই জারগুলোকেও যথাযথভাবে পরিষ্কার করা হয় না, এবং যে প্রক্রিয়া পানিটি তোলা হয় সেটি নিরাপদ বলে প্রমাণিত এমনটি আমরা কখনো দেখিনি। তার মানে এই জারের পানি রাস্তাঘাটে, চায়ের দোকানে যেখান থেকে আমরা খাচ্ছি বা লোকজনে খাচ্ছে, তাদের মধ্যে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস জাতীয় রোগ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং আমরা বাস্তবেও তার প্রতিফলন দেখছি। একই সঙ্গে নিয়ম মেনে বাসায় ফুটন্ত পানি ব্যবহারের পরামর্শ এই বিশেষজ্ঞের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। টানা 1 মাস তাপপ্রবাহে স্বস্তিতে নিঃশ্বাস ফেলে নগরবাসী। সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ঝড়ো হাওয়া সহ এ বৃষ্টি। তবে কয়েকদিন নিয়মিত বৃষ্টি না হলে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। অস্বস্তিকর গরমে সাধারণ মানুষের প্রাণ যখন উষ্ঠাগত, তখনই আশীর্বাদ হয়ে নেমে এলো বৃষ্টি। মধ্যরাতে মাঝারি থেকে প্রবল বর্ষণে ভিজল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার রাত 9টার দিকে অল্প কয়েক ফোঁটা বৃষ্টি কিছুটা আশাহত করেছিল সাধারণ মানুষকে। বৃষ্টি হয় না, মানে হালকা একটু পড়ছে, রাস্তাও ভিজে না, মানে 10 মিনিট ফুটা ফুটা করে 2 মিনিট পড়ছে আর কি। আপনার ভালো করে একটু ফোঁটা পড়ছিল আর পরে নাই, 9টার দিক দেখা। সেই হতাশায় ধুয়ে মুছে নিয়ে গেল মধ্যরাতের মুষলধারা। রাজধানীর কাউরান বাজার, আজিমপুর, মিরপুর, আগারগাঁও সহ পুরো নগর জুড়েই বৃষ্টি ঝরে। ছিল প্রবল বাতাসের ঝাপটাও।
বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়ে খুশি সাধারণ মানুষও। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ভাই। বৃষ্টি হওয়াতে অনেক ভালো হয়েছে, অনেক উপকার হয়েছে। গরম, কঠিন গরম, কিন্তু আসার পর আবহাওয়া খুব ভালো, বৃষ্টির কারণে খুব ভালো লাগছে। বৃষ্টি ছিল না, বুঝলেন, খুব ভালো লাগছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে নিয়মিত বৃষ্টিপাত না হলে আবারও আসতে পারে তাপপ্রবাহ। তাই 5-6 তারিখের দিকে আবার সারা বাংলাদেশ জুড়ে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। যেহেতু আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে এখন কোনো মধ্যে বৃষ্টির খবর নেই এবং আগামী কয়েকদিন না হওয়ার সম্ভাবনাটাই বেশি, সুতরাং কালকে সকালের মধ্যে যদি বৃষ্টি আবার না হয় তা ঢাকার তাপমাত্রা আবার হিট ওয়েভের কাছাকাছি চলে আসতে পারে। গ্রীষ্মের এই দাবদাহে প্রত্যেকটি প্রাণী যেন হয়ে ওঠে এক একটি চাতক পাখি। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটায় স্বস্তির বৃষ্টি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। টানা দাবদাহের পর চট্টগ্রাম, রাঙামাটি সহ বেশ কিছু স্থানে এসেছে স্বস্তির বৃষ্টি। তবে কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে বজ্রপাতে প্রাণ গেছে অন্তত 10 জনের। এরপর তাপমাত্রা কিছুটা কমে এলেও খুলনা ও রাজশাহী বিভাগে অব্যাহতি অতি তীব্র দাবদাহ। গরমে হাঁসফাঁস জনজীবন। শুভশ্রী রায়, ডেস্ক রিপোর্ট। মে মাসের শুরুতে দাবদাহ কমার আভাস থাকলেও এখনো ওঠানামা করছে তাপের পারদ। তাপের খরা কাটেনি চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে। প্রখর রোদের তাপে এখনো গলছে সড়কের বিটুমিন। নাভিশ্বাস অবস্থা ছোট বড় সবার। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত 2 জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি। এমন আবহাওয়ায় খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই গরম আমাদের জন্মের পরে কোনোদিন দেখি নাই, এটাই প্রথম। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমের স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়ায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। একটা ভাড়া না তুললে পরে আবার আধা ঘন্টা দম নিচ্ছি, কিংবা 15 বোতল 10 বোতল পানি খাওয়া লাগতেছে আমাদের, খুব কষ্ট। গরমের অবস্থা খুবই খারাপ। এমনই গরম পড়ছে, আমরা গরিব গোনা মানুষ, রিক্সা চালাতে পারছি না। মাদারীপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় কৃষিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। ওদের কারণে আমাদের সম্পূর্ণ জিরাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে কোনো কাজকর্ম করা যায় না। সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 ঘন্টা রোদ থাকা যায়, তারপর বাসায় বসে থাকার লাগে। বাদাম, যে কোনো জিরাত অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোদের মধ্যে শরীর ঘামে বা অন্যান্য কারণে আমাদের শরীর থেকে কিন্তু ফ্লুইড বের হয়ে যায়। তো তখন আমাদের এই ফ্লুইডের রিপ্লেসমেন্টটা পানি খাওয়ার মাধ্যমে পূরণ করতে, এটা নর্মাল পানি খাইয়েও করতে পারেন, অথবা খাওয়ার স্যালাইন, অথবা শরবত, যে কোনো গ্লুকোজ স্যালাইন, যে কোনোভাবেই আপনি পানিটা বেশি বেশি পান। এদিকে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি ঝরল চট্টগ্রামে। অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে স্বস্তি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে থেমে থেমে হয়েছে বৃষ্টি। বন্দরনগরীর পাশাপাশি কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতেও দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। গেল 24 ঘন্টায় কক্সবাজারে 2 মিলিমিটার, টেকনাফে 3 মিলিমিটার ও কুতুবদিয়ায় 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বজ্রপাতে প্রাণ হারিয়েছে 2 জেলার 5 ব্যক্তি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরমে বেড়েছে লোডশেডিং। কৃষি সেচে তাই নির্ভর করতে হচ্ছে ডিজেলের উপর। তবে ডিজেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, ডিজেলের দাম বাড়ায় কি ধরনের সমস্যায় পড়েছেন কৃষকরা, আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, একই রকম পরিস্থিতি কৃষকদের মধ্যে। এই গরমের মধ্যে আপনি জানেন 1 তারিখ থেকে সরকারের খনিজ ও বিদ্যুৎ সম্পদ বিভাগ যেটি হঠাৎ করে নতুন করে যে কমিয়ে দেয়া দাম আবার বাড়িয়ে দেওয়ার কারণে একটা বিক্ষুব্ধ পরিস্থিতি কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে ডিজেলের দাম বাড়ার কারণে। ডিজেল 1 টাকা বেড়েছে, অকটেন এবং পেট্রোলের দাম কিন্তু 2 থেকে 3 টাকার মতো বেড়েছে। কিন্তু 1 টাকা বাড়লেও তার প্রভাব পড়েছে অনেক বেশি, বিশেষ করে কৃষি পণ্য আনা নেয়ার কাজে এই প্রভাবটি বেশি পড়েছে। যার ফলে এই যে নতুন ধান উঠেছে এবং আম আনা নেয়ার কাজে
এই ডিজেলের দাম বৃদ্ধির যে অবস্থাটি সৃষ্টি হয়েছে, বিরূপ অবস্থা, সেই বিরূপ অবস্থাটি কিন্তু কৃষককেই দিতে হচ্ছে। প্রত্যেকটি কৃষিপণ্য আনা নেওয়া সহ বিভিন্ন কারণেই কিন্তু আজকে কৃষককে অন্য বিষয়ে বেশি টাকা দিতে হচ্ছে, অর্থাৎ খেসারত দিতে হচ্ছে, ডিজেলের দাম বৃদ্ধির খেসারত তাকে দিতে হচ্ছে। এখানে জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশিক ইলাহি আছেন। আসলে কৃষকদের এই বিক্ষুব্ধতার কারণ কি বলে মনে করেন? কৃষি উৎপাদনের সাথে যে খরচটি যুক্ত হয় এবং সেই উৎপাদনের খরচটা অধিকাংশ ক্ষেত্রে কৃষক তুলতে পারছে না, এই কারণে অস্থির বাজার ব্যবস্থা এবং পরিবহনের ক্ষেত্রে কৃষকদেরকে সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয়। আমাদের যে কৃষি ব্যবস্থাটা রয়েছে, কৃষক উৎপাদন করছে, বাজারে সর্বোচ্চ মূল্য দিয়ে তেল, ডিজেল এগুলো তাকে নিজেই সংগ্রহ করতে হয়। সে সরাসরি পাওয়ার সরকারি নানান কথা বলা হলেও একজন উৎপাদক কৃষক সরাসরি সেই ফসলগুলো, সেই পণ্যগুলো ঠিকমতো পায় না। তাকে নিজের উদ্যোগে, ব্যক্তিগতভাবে উদ্যোগে তাকে সংগ্রহ করতে হয়। ফলে তার উৎপাদন খরচটা অনেক বেড়ে যায়। কিন্তু বাজারে যখন সে মালটি নিতে চায় তখন সেই উৎপাদন খরচের মূল্যটা পায় না। মাঝপথে এখন দাবি কি? আসলে আমাদের দাবিটা হলো কৃষক তার উৎপাদে পণ্যের ন্যায্য মূল্যটা পাবে, মানে প্রকৃত মূল্য যেটা সেটা সে পাবে, এবং কৃষক যাতে পণ্যটা বাজারে পরিবহন করতে পারে সেই দায়িত্বটি কাউকে নিতে হবে, কৃষি বিভাগকে। সরকার শুনছিলাম ইশরাত, বিষয়টি হচ্ছে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি 1 টাকা হলে তার প্রভাব যে পরিমাণ পড়ে, দাম বাড়ার খবরের সাথে সাথেই কিন্তু এই প্রভাবটি পড়া শুরু করে, কিন্তু দাম কমলে কিন্তু তার সুবিধাদি কৃষক বহন করতে পারে না। এই কারণেই কৃষক এবং কৃষক নেতৃবৃন্দের বক্তব্য যে যেভাবেই হোক না কেন প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা, জ্বালানি ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু করা হোক এবং ভর্তুকি মূল্যে এই ডিজেলের মূল্যটি নির্ধারণ করা হোক। এই ছিল সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। ডিজেলের দাম বাড়ার ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে স্কুল কলেজ বন্ধ বা খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা পর্যায়ে কমিটি করবে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। ঈদুল ফিতরের ছুটির পর 21 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা কথা থাকলেও সারা দেশে তীব্র তাপপ্রবাহ শুরু হলে এ ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। পরে দাবদাহের তীব্রতার কারণে 29 এপ্রিল 5 জেলায় সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এমন বাস্তবতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট। তাপ প্রবাহের মধ্যে শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। আগামীতে তাপ প্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা রাখা নিয়ে সিদ্ধান্ত নিতে জেলা পর্যায়ে গঠন করা হবে কমিটি। অবস্থা বিবেচনায় নিয়ে আমরা একটা জেলা পর্যায়ে একটা নীতিমালা করতে যাচ্ছি যে বৈরী আবহাওয়াকালীন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধাপে খোলা রাখা, কত সময় পর্যন্ত খোলা রাখা যেতে পারে এবং কোন দিনের কোন অংশে সেটা খোলা রাখা যেতে পারে সেটি নিয়ে একটা নীতিমালা আমরা করতে যাচ্ছি। সেটা সেইখানকার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাদেরকে নিয়ে সমন্বয় করে একটা সুনির্দিষ্ট কমিটি হবে এবং সেটা জেলাভিত্তিক সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তারা নিতে পারবে। তিনি বলেন, তাপ প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে রয়েছে মতের ভিন্নতা, তবে সবকিছু আদালতের মাধ্যমে সমাধান সম্ভব নয়। অনেকেই মতামত দিচ্ছেন, এক এক ধরনের মতামত। সেই মতামতগুলো নিয়ে কারো মনোপুত হলে সেটা মানছেন কেউ, আবার কেউ মনোপুত না হলে সেটা গিয়ে মামলা করছেন। মামলা করে যে কোনো মানুষের সাংবিধানিক অধিকার, সুতরাং সেই হিসেবে মামলা যে কোনো কেউ করতে পারে বাংলাদেশের নাগরিক হিসেবে। সেটা যদি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে সেটা দেখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সব সমস্যার সমাধান মানে আইন আদালতের মাধ্যমে হওয়া সম্ভব নয়, সেটা আদালতও বুঝেন। তো সেই জন্যই কিন্তু আমরা এই নীতিমালাটা করতে যাচ্ছি, যাতে করে যে কোনো বিষয়েই সব কিছু যেন আদালত পর্যন্ত না গড়ায়।
তীব্র দাবদাহের কারণে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে তার শিক্ষা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সরকার উৎখাত হলে কে ক্ষমতায় বসবে এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিষয়টি স্পষ্ট নয় বলেই বিরোধীদের আন্দোলন সাড়া পাচ্ছে না। জানান, উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত রাখতেই এমপি মন্ত্রীর স্ত্রী সন্তানদের প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। থাইল্যান্ড সফর নিয়ে দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, 14 দল আছে, থাকবে। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকার নিয়ে সরব আমেরিকার দ্বৈত নীতির সমালোচনাও করেন সরকার প্রধান। জয় যাদবের রিপোর্ট। সম্প্রতি থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরে বৃহস্পতিবার সকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, এই সফর সহযোগিতার নতুন দুয়ার খুলেছে। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তরে উঠে আসে বিরোধী দলের আন্দোলন, জোট রাজনীতি, উপজেলা নির্বাচন আর আন্তর্জাতিক প্রসঙ্গ। স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন যেন না হয় সেজন্য অনেক চেষ্টা ছিল, কিন্তু জনগণের উপর বিশ্বাস ছিল বলেই নির্বাচন সম্ভব হয়েছে। জানান, বিরোধীদের কাছে নেতৃত্বের মুখ স্পষ্ট নয় বলেই সাড়া পাচ্ছে না তাদের আন্দোলন। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন। এখানে একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন প্রসঙ্গে স্ত্রী ও সন্তানের কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, নির্বাচন প্রভাব মুক্ত রাখতেই স্বজনদের সরে দাঁড়াতে নির্দেশ। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ের কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। শেখ হাসিনা বলেন, দলের হীরক জয়ন্তী উদযাপনে কমিটি হবে, বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও জানান, অচিরেই 14 দলের সভা হবে। আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। এখন নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে। আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট, আমাদের জোট থাকবে, জোট আছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে ছাত্র শিক্ষকদের গ্রেপ্তারের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। 900 ছাত্র, মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। নির্বাচনকে অর্থবহ করাই লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ভোট দেবে, বর্জনের ডাক দিয়ে তাতে হস্তক্ষেপের অধিকার কারো নেই। স্বচ্ছ করা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। আগে তো এটা কখনো। সংবাদ সকালে আরো থাকছে। কিশোরগঞ্জের ইটনায় নামাকারা নদীতে সেতু নির্মাণে ধীরগতি, 2 দফার টেন্ডারে কাজের অগ্রগতি 52%, স্থানীয়দের চরম ভোগান্তি। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত 8:50 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এর আগে গতকাল বুধবার জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে বাসায় তার চিকিৎসা চলবে। ওনাকে একটা আশঙ্কাজনক অবস্থায় মাঝে মাঝে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ওনার লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল
লিভার রিপ্লেসমেন্টের জন্য যে ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা প্রয়োজন তার কোনোটাই এই দেশে তো নেই, আশেপাশেও অনেক জায়গায় নেই। 7 জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জনেও জনগণকে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শীঘ্রই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। জনগণ ভোট দেবে না এমন শঙ্কা থেকেই আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও রাজধানীর বাড্ডা, নয়াপল্টন সহ বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের স্বার্থে নয় বরং নিজেদের স্বার্থে রাজনীতি করে আওয়ামী লীগ। জনগণের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার। রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এবং বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা আওয়ামী সরকার ক্ষমতায় বসে আছে। আজকে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে গেছে। তারা জনগণের জন্য রাজনীতি করে না, তারা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, তারা ক্ষমতায় বসে থাকার জন্য রাজনীতি করে। প্রতিবেশী একটা বৈরী দেশ আমাদের দেশের পানি প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে মরুর দেশে পরিণত করা হয়েছে। সরকার তো শুধু আমাদের ক্ষমতাটা দখল করার জন্য একটা কারসাজি করে তার দায়িত্ব শেষ করে। আজকে অত্যাচারী কিল দেওয়ার এই সরকার আজকে বদলে দিতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন সবাইকে মিথ্যাবাদী বানিয়েছে সরকার। এই পুলিশ ভাইদের বলি, আজকে বিচারে বলি, আজকে প্রশাসনে বলি, সবাইকে মিথ্যাবাদী বানায়। বিএনপি যদি নির্বাচনে থাকে আওয়ামী লীগকে কেউ ভোট দিবে? এই ভোট চোর, কম্বল চোর, কলসি চোর সবকিছু চুরি করে। আজকে এই চোর রেখে ভোট দিবে? এই কারণে তারা ভোটেই ভয় পায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চুরি, দুর্নীতি, লুটপাটের কারণে দেশে দুর্বিষহ অবস্থা চলছে। যদি সরকারের পতন হয়, এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন, আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। এটাই তো মানুষ বিশ্বাস করে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে অংশ না নিতে সবার প্রতি আহ্বানও জানান রিজভী। আপনারা প্রত্যেকেই এই নির্বাচনে জনগণকে আহ্বান করবেন, এটি ডামি নির্বাচন, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে, এই নির্বাচন বর্জন করবে, এটা ডাকাতদের নির্বাচন। কর্মদিবসের সময়সূচি পরিবর্তন করে তীব্র তাপপ্রবাহের দুর্ভোগ কিছুটা কমানো যেত উল্লেখ করে জনদুর্ভোগ কমাতে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। কিন্তু এসব কোনো পদক্ষেপ তারা নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। পরিবর্তিত জলবায়ুর কারণে দেশের দক্ষিণ উপকূল সহ সর্বত্র বেড়েছে উষ্ণতা। অনেক জায়গায় যখন ব্লাস্ট রোগে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নময় সোনার ফসল, তখন আশা জাগিয়ে জলবায়ু সহিষ্ণু বাসমতি ঘরানার নতুন জাতের ধান এবার বাম্পার ফলন হয়েছে সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলে। সাতক্ষীরা সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার গ্রীষ্মের শুরুতেই গরমের তীব্রতা, ধান আটকে গেছে ব্লাস্টে, একই সাথে গ্রীষ্মের দাবদাহে পড়ে নষ্ট হচ্ছে অন্য ফসলও। কিন্তু ব্লাস্টকে পরাজিত করে সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলের খুলনা অঞ্চলে বাসমতি জাতের বিনা ধান চাষে অভাবনীয় সফলতার মুখ দেখেছে কৃষক। পোলাও বিরিয়ানির জন্য আবশ্যকীয় চিকন চালের ভোক্তাদের আগ্রহ মেটাতে অসাধু ব্যবসায়ীরা মোটা কেটে চিকন বানাচ্ছে আর চালের গুণাগুণ ধ্বংস করছে। তখন কৃষকরা দুর্যোগ সহনশীল এই প্রিমিয়াম কোয়ালিটির ধান স্বল্প খরচে করতে পেরে দারুণ খুশি। ফলন ভালো, পাশাপাশি উৎপাদন ভালো, অন্য অন্য ধানের চাইতে এখানে 3 থেকে 4 মণ প্রতি বিঘাতে বেশি। সহজে হেলে না পড়াতে ধানের ফলন ভালো এবং অন্য জাতের থেকে বালটাও বেশি লম্বা হয়। 500 হেক্টর জমিতে কৃষকরা পাচ্ছেন 3750 টন ধান, যার বাজার মূল্য 26 কোটি 25 লক্ষ টাকা। বাসমতি ঘরানার বিনা 25 ধান চিকন চালের জন্য সরকারের বিদেশ নির্ভরতা কমিয়ে আনবে বলে মনে করেন মাঠের কৃষকরা। বিঘা প্রতি মাত্র 9000 টাকা খরচ করে 25 থেকে 30 মণ ধান পেয়ে কৃষকরা হয়েছেন লাভবান। দেখতে এত সুন্দর লম্বা চিকন ধান,
এবং আমরা মনে করি বাসমতির পাশাপাশি চলবে। আগে যে ফলন ছিল তার থেকে এবার ফলনটা অনেক বেশি ভালো হয়েছে। বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ইনচার্জ বলেন, কৃষকরা মূল্যবান এ জাতের ধানের বীজও সংরক্ষণ করছেন। কৃষক খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা আগামী বছর এইটা চাষাবাদে খুবই আগ্রহ প্রকাশ করতেছে এবং কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছে। দীর্ঘ লম্বা এ জাতের ধান চাষ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। এটা ধানেও যেমন লম্বা, চালেও তেমন লম্বা। এটার ভাত কেমন হয়, ঝরঝরে হয় এবং খেতে খুবই সুস্বাদু। এরপরে যেটা, এটা চাষাবাদ করতে খুবই কম টাকা লাগে। এবার খুলনা অঞ্চলে 500 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এ বিনা 25 ধান। সামনের বোরো মৌসুমে এর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে দ্বিগুণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, আমরা দেখেছি কুমিল্লা যে বাজারগুলোতে আসলে যে সবজি মাছের বাজারের কথা বলি, মাছের বাজার আমরা দেখেছি আসলে সকল মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আজকে শুক্রবার হওয়া থেকে কারণে ক্রেতার সংখ্যা কিন্তু কম, ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাছের সংখ্যা আমি যদি বলি প্রকারভেদে প্রত্যেক মাছের দাম আসলে বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত মাছ আসলে বাজারে না থাকা, তারা বলছে পর্যাপ্ত মাছ নাই, কিন্তু বাজারে কিন্তু আমরা দেখেছি মাছ কিন্তু পর্যাপ্ত রয়েছে। এরপর মাছের দাম বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লা যে বাজারগুলোতে আমরা দেখেছি, তারা বলছে সবগুলো পুকুর, নদী, খাল আসলে শুকিয়ে যাচ্ছে, সেই কারণে মাছের দাম একটু বৃদ্ধি পেয়েছে। আর বাজার আমরা দেখতে পাচ্ছেন ক্রেতার সংখ্যা অনেক বেশি। আর সেই কারণেই কুমিল্লার বাজারগুলিতে আমরা প্রতিটা বাজারে সকাল 7টা থেকে আমি ঘুরে দেখেছি যে বাজারগুলিতে আসলে মাছের বাজারে স্বস্তি নেই। যারা ক্রেতা রয়েছে তারা বলছেন মাছের বাজারটা আর একটু কম আসলে হলে একটু ভালো হতো আমাদের জন্য, কারণ আমাদের আয়ত্ত সীমিত। আর ইলিশ মাছ তো বলার ধরা ছোঁয়ার বাইরে। সবচেয়ে বড় বিষয় যে কুমিল্লা বাজারগুলিতে আরেকটা জানি কাঁচা বাজারগুলিতে রয়েছে, সেই কাঁচা বাজারগুলো যদি আমরা একটু কথা বলি, প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন, যারা দোকানদার রয়েছে তারা বলছেন যে সবজি বাজারগুলোতে আসলে যে হঠাৎ করে আসলে যে গরমের কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, তাই আসলে সবজি বাজারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করলা 80 টাকা কেজি। যদি আপনাকে বলি আমি আলু হলো 60 টাকা কেজি। সে আপনার যদি আপনি বলি বেগুন 80 টাকা, লাউ 50 টাকা প্রতি পিস। সেই সাথে যদি আপনার ধনিয়া পাতা কথা বলি 320 টাকা কেজি, ধনিয়া পাতা কাঁচামরিচ 120 টাকা। এবং আরেকটা বিষয় হচ্ছে ব্রয়লার যে ব্রয়লার মুরগি কথা আমি যদি বলতে চাই, যে ব্রয়লার 210 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। সেই সাথে সোনালী মুরগি 350-360 টাকা, লেয়ার মুরগি 350 টাকা। আসলে বাজারে স্বস্তি আছে কথা বলার কোনো সুযোগ নেই। আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যদি চালের বাজারের কথা বলি, সে কুমিল্লা বাজার চালের বাজার প্রতি বস্তাতে চালের বাজার যেখানে মিনিকেট ছিল 3600, সেখানে মিনিকেট বিক্রি হচ্ছে 3700 টাকা, 3800 টাকা। যেটা 28 চাল ছিল, সেই 2800 বিক্রি 2600 টাকাটা এখন 250 টাকা। যদি আমরা ধনিয়া পাতা বিক্রি করছেন, ধনিয়া পাতা 320 টাকা করে কেজি। সবকিছু মিলিয়ে বলা যে কুমিল্লা যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি গরুর মাংস 800 টাকার বিক্রি করা হচ্ছে, খাসি 1100 টাকা বিক্রি করা হচ্ছে। আসলে আমি আপনাকে কি বল, মানুষের যা ক্রয় ক্ষমতা বাইরে আসলে বাজার পরিস্থিতি। এই ছিল কুমিল্লা বাজার থেকে সর্বশেষ ইসরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। বাজার দর নিয়ে বলছিলেন সহকর্মী সুমন কবির। সংবাদ সকালে আরো থাকছে। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশ। চট্টগ্রামে সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। দুই দফার টেন্ডারে কিশোরগঞ্জের ইটনায় নামাকারা নদীর উপর সেতু নির্মাণ কাজের অগ্রগতি 52%। কাজ শেষ না হওয়ায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে যে নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্য ছবিতে আপন অপুর ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নামাকারা নদী। 2019 সালের ডিসেম্বরে এ নদীর উপর 71 কোটি টাকা ব্যয়ে শুরু হয় সেতুর নির্মাণ কাজ। তবে 2022 সালে মাত্র 29% কাজ করেই চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। 1 বছর কাজ বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে পুনরায় টেন্ডার হয়। 70 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প পায় নতুন প্রতিষ্ঠান। কাজ শুরু হয় নতুন করে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জানুয়ারিতে। সেতুর কাজ শেষ না হওয়ায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। এই ব্রিজটা হলে আমাদের অনেক দুর্ভোগ থেকে আমরা বাঁচবো, আর যতটা তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা হলে আমাদের জন্য উপকার। কৃষকের ধান
এরপর মানুষের যাতায়াত, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া 3টা জেলার সাথে সম্পৃক্ত হবে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ শেষ হবে বলে জানান ঠিকাদার। কাজ অগ্রসর করতেছি, এলাকার মানুষ যদি সহযোগিতা করে তাহলে কাজটা মনে করেন দ্রুত সময়, নির্দিষ্ট সময়ের আগে আমি শেষ করে দেব। আগে ঠিকাদার কাজ করতে ব্যর্থ হয়ে আমরা পুনর্দরপত্র আহ্বান করি। ইতিমধ্যে নতুন ঠিকাদার কাজ শুরু করেছে, কাজের অগ্রগতি প্রায় 23%। অচিরে বৃষ্টি তার নির্দিষ্ট সময় শেষ করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজটা শেষ হবে। সেতুটি নির্মিত হলে ইটনা হাওরের সঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জের যোগাযোগ আরো সহজ হবে। স্থানীয় অর্থনীতিতে আসবে পরিবর্তন, এমনটাই বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কোনো প্রকার তদারকি না থাকার সুযোগে বরিশালে হলুদ অটোরিকশা চালকরা বাড়িয়ে দিয়েছেন ভাড়া। একদিন ব্যবধানে 10 টাকার ভাড়া বাড়িয়ে করা হয়েছে 20 টাকা। এমন আকস্মিক ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা। ভাড়া নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট। বরিশাল নগরীতে পহেলা মে বিকেল থেকে হঠাৎ কয়েকটি রুটে বেড়ে যায় অটোরিকশার ভাড়া। নগরীর নতুল্লাবাদ থেকে লঞ্চঘাট পর্যন্ত ভাড়া 15 টাকা হলেও এখন আদায় করা হচ্ছে 20 টাকা। রূপাতলী পর্যন্ত 10 টাকার ভাড়া গুনতে হচ্ছে 20 টাকা। আর বরিশাল মেডিকেল পর্যন্ত 10 টাকার ভাড়া আদায় করা হচ্ছে 20 টাকা। এমনকি সর্বনিম্ন ভাড়া 5 টাকার পরিবর্তে যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে 10 টাকা। এমন আকস্মিক ভাড়া নৈরাজ্যে হতবাক যাত্রীরা, ঝাড়লেন ক্ষোভ। অটোওয়ালারা হুটাটে ভাড়া বাড়িয়ে দিল তা আমরা জানি না, কেন বাড়ালো, কি কারণে বাড়ালো তাও জানি না। চলতে ফিরতে সমস্যা আপনাদের, এমনি তো দ্রব্যমূল্যের দাম বাড়তে, এখন যদি আবার অটো বাড়ায় তাহলে তো জীবনে আমাদের চলতে আরো সমস্যা হয়ে যাবে। তবে অটোরিকশা চালকরা বলছেন বৈদ্যুতিক চার্জ ও দৈনিক জমার পরিমাণ বাড়ায় বৃদ্ধি করতে হচ্ছে ভাড়া। জমা খরচা বেশি, চার্জের বিল তো 10 টাকা করে, মানে 200 টাকা করে নেয়, 80 টাকা দিয়ে 200 টাকা। তা বাড়ছে না আমাকে চার্জের বিল, কিন্তু আমাকে তো রাস্তায় তো এইভাবে মনে করেন 5 টাকার ভাড়া 5 টাকাই দেয়। আগে অটো ভাড়া ছিল 550-600 টাকা, আর এখন জমা হয়েছে 700 টাকা। এই অবস্থায় চলতে আছি। প্যাসেঞ্জারকে বলি যে ভাই রূপতলি গেলে আমাদের 15 টাকা হয় না, 20 টাকা ভাড়া দেন। সচেতন মহলের দাবি, এমন যানের ভাড়া নির্ধারণে নগর কর্তৃপক্ষের তদারকি প্রয়োজন। প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মালিক সমিতি সকলকে নিয়ে বসে একটি ভাড়া নির্ধারণ করা যায়, যাতে উভয় পক্ষই যাতে সহমত হয়ে সুন্দর পরিবেশে যেন এই যাত্রীদেরও যেন দুর্ভোগ না হয় এবং যারা অটো ড্রাইভার, শ্রমিক, মালিক তারাও যেন বেঁচে থাকতে পারে। অনেকবার চেষ্টা করেও এ বিষয়ে পাওয়া যায়নি সিটি কর্পোরেশনের বক্তব্য। তবে যাত্রীদের ভোগান্তি লাঘবে অভিযানে নেমেছে পুলিশ। সরেজমিনে এখানে চলে আসছি, আমরা চালক এবং যাত্রীদের সাথে কথা বলছি। তো এই ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলে এটা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি জনস্বার্থে, এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে। পরিসংখ্যান অনুযায়ী বরিশাল নগরীতে রুট পারমিট পাওয়া হলুদ অটোর সংখ্যা 500 হলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার অটোরিকশা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কেনিয়ার মাসাই মারা জঙ্গলে আটকে পড়া 51 জন পর্যটককে নাটকীয়ভাবে উদ্ধার করেছে রেড ক্রস। স্থানীয় সময় বুধবার সকালে সেখানকার একটি নদীর পাড় ভেঙে জঙ্গলের ভেতরে বন্যার পানি ঢুকে পড়ে। ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন অনেক পর্যটক। স্থানীয় একজন কর্মকর্তা এএফপিকে জানান যে নদীর পাড় ভাঙায় জঙ্গলে পর্যটকদের থাকার জায়গা ভেসে যায়। আটকে পড়েন তারা। খবর পেয়ে উদ্ধারে নামে রেড ক্রস সদস্যরা। 36 জনকে হেলিকপ্টার এবং আরও 25 জনকে বিভিন্নভাবে উদ্ধার করা হয়। অতিবৃষ্টিতে গেল এপ্রিল থেকে বন্যায় বিপর্যস্ত কেনিয়া, মারা গেছেন অনেকে। এবার খেলার সংবাদ। চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের টি20 বিশ্বকাপ প্রস্তুতি। ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন যে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না টাইগাররা।
জয়ের জন্য লড়বে জিম্বাবুয়েও। রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, এটি বাংলাদেশের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে সফরকারীরা। প্রথম টি-20 ম্যাচের আগে টাইগারদের চিন্তায় শুধুই প্রস্তুতি। প্রতিপক্ষ সহজ হলেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই টাইগারদের, তাই অনুশীলনে ঘাম ঝরিয়েছে পুরো দল। সাকিব মুস্তাফিজকে ছাড়াই খেলতে নামবে টাইগাররা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মোটেও ভালো যায়নি শান্ত লিটনদের, তাই রানে ফিরতে টপ অর্ডারে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকবে বেশি। অধিনায়ক শান্ত জানিয়েছেন প্রতিপক্ষ সহজ হলেও একাদশ নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে না। ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই, এটা হলো প্রথম টার্গেট। এবং প্রস্তুতির কথা যেটা বলেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না, কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে 15টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য। সো প্রস্তুতি বলবো না, আমি বলবো যে প্রিপারেশন সুন্দর, আমরা কিভাবে কোন কোন জায়গায় আমরা অনেক কনফিডেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। টি-20তে জিম্বাবুয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গেল 1 বছরে জিততে পারেনি একটি সিরিজও। নামিবিয়া আয়ারল্যান্ডের কাছেও সিরিজ হেরেছে। বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে শেষ হয়েছে বিশ্বকাপে খেলার স্বপ্ন। এরপরও লড়াইয়ে ফেরার প্রত্যয় জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দুই দলের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতি, টিম কম্বিনেশন তৈরি করা, আর আমাদের জন্য ফিরে আসার লড়াই। আশা করি সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভালো একটা সিরিজের আশা করছি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।